চাকরিটা হারিয়েছি আজ ৩ মাস হয়ে গেল। ৩ মাস, ৯০টা দিন বেকারত্বের যন্ত্রণা ভোগ করে চলেছি। দিনে যতটা না কষ্ট হয়, রাতে হয় তার চেয়ে অনেক বেশি। কারণ রাতেই মানুষ নিজের সাথে একা হয়। আর আমি এখন নিজের কাছেই সবথেকে বেশি অপরাধী। সরকারি স্কুলের শিক্ষক ছিলাম, নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছিলাম, একটা টাকাও ঘুষ দিইনি কাউকে। বাবা গর্ব করত আমাকে নিয়ে, মায়ের চোখেও জল দেখেছিলাম, সুখের জল। অনন্যার বাবা তো বিয়ের প্যান্ডেলের জন্য ডেকোরেটার্সকে অগ্রিম টাকাও দিয়ে রেখেছিল, খাসির মাংসের দোকানেও কথা পাকাপাকি। কিন্তু ভাগ্য, সরকারি তদন্তে নাকি অনিয়ম হয়েছে। আমি জানতাম না, আমি কিছুই করিনি, তবু তালিকায় আমার নামটা এলো, সাসপেনশন। তারপর বরখাস্ত। জীবনের চাকাটা যেন হঠাৎ করেই থমকে গেল। অনন্যার প্রেমও সেদিন কর্পূরের মতন উবে গেল। এখন আমি বাইক রাইড সার্ভিস দিই, দিনভর বাইক চালাই, রাতে একটু লিখতে বসি। সেই লেখাগুলোই আমার একমাত্র সঙ্গী এখন। আজও তাই করছি। রাত 11:30 বাজে। হঠাৎ আমার মোবাইলে একটা নোটিফিকেশন এলো, তন্ময় মুখার্জি আপনার রাইড বুক করেছেন। লোকেশনটা দেখলাম খুব দূরে নয়, ভাবলাম ক্যান্সেল করে দিই। কিন্তু পরক্ষণই আবার ভাবলাম রাইড ক্যান্সেল করলে রেটিং খারাপ হতে পারে, কি আর করব। অ্যাকসেপ্ট করলাম রাইডটা, বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় তখন প্রায় কেউই নেই, দূরে দূরে কুকুর ডাকছে। শীতের কুয়াশায় রাস্তার বাতির আলোগুলোকে গিলে ফেলছে। লোকেশন ছিল শহরের একটা পুরনো পাড়ায়, বহুদিনের ভাঙাচোরা দোতলা বাড়ি, পুরনো গলি। লোকেশন অনুযায়ী এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম। ম্যাপটা তো এই জায়গাটাই দেখাচ্ছে। চারিদিকে তাকিয়ে দেখলাম কেউই কোথাও নেই। আমি ফোন করলাম লোকটাকে, রিং হচ্ছে। ওপার থেকে একজন লোক ফোন ধরল। আপনি এসে গেছেন? হ্যাঁ, আপনি কোথায়? আমি সামনেই দাঁড়িয়ে আছি। আমি চারিদিকে তাকালাম। কুয়াশার মধ্যে রাস্তার আলোয় এক কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে। লোকটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে চশমা, মুখটা ফ্যাকাশে, গায়ের রং যেন ছাই ধূসর। বয়স 30-এর কাছাকাছি হবে, কিন্তু মুখে একটা অদ্ভুত ক্লান্তি। সে চুপচাপ বাইকের পেছনে উঠে বসল। লোকটা কোনো গন্তব্যের কথা বলল না। আমি বললাম, লোকেশন তো দেখাচ্ছে না কোথাও, কোথায় যাবেন? সে খুব আস্তে বলল, ম্যাপেই আছে, আপনি চলুন। আমি ম্যাপ অন করে দেখলাম গন্তব্য শহরের বাইরে, পুরনো কবরখানার পাশের রাস্তা। মনের ভেতরে একটু ধাক্কা লাগলো, কিন্তু কাজ তো কাজই। আমি আর কিছু না ভেবে বাইক চালাতে শুরু করলাম। প্রথম 5 মিনিট সব স্বাভাবিক, তারপরেই বুঝলাম অদ্ভুত কিছু একটা হচ্ছে। পেছনে বসা লোকটার শরীরের স্পর্শ আমি টের পাচ্ছি না, যেন কেউ নেই আমার পেছনে। হঠাৎ বাতাস ভীষণ ঠান্ডা হয়ে উঠল, আমার হাত কাঁপছে। আমি তাড়াতাড়ি বাইক থামালাম, তারপর পেছনে তাকালাম। দেখলাম লোকটা বসে আছে। তাহলে কি ভুল দেখলাম? কিন্তু এত বড় ভুল হয় কি করে? থামলেন কেন? সামনে এগিয়ে চলুন। আমি আবার বাইক চালালাম। হঠাৎ যেন আমার চিন্তা শক্তি লোপ পেতে শুরু করলো। আমি আর কিছু ভাবতে পারলাম না, বাইক চালাতে শুরু করলাম আবার। রাস্তাটা ফাঁকা, চারিদিকে অন্ধকার। বাইক যেন নিজে নিজে চলতে লাগলো। আমি ব্রেক চাপছি, কিন্তু ব্রেক কাজ করছে না।
কিছুক্ষণ পরে বাইকটা থামলো একেবারে কবরখানার সামনে। লোহার গেটটা ভাঙা, ভেতরে কুয়াশা ঘন হয়ে রয়েছে। আমি বললাম, এখানেই? কোনো উত্তর নেই। পেছনে তাকালাম, লোকটা নেই। হাওয়া কাঁপিয়ে একটা ফিস ফিস আওয়াজ কানে এলো। নেমে আসুন। আমার পা যেন নিজে থেকেই নেমে গেল। গেট ঠেলে ভেতরে ঢুকলাম। কবরগুলোর মাঝখানে এক জায়গায় নতুন মাটি চাপা। তার সামনেই দাঁড়িয়ে আছে লোকটা। সে বলল, আমাকে কেউ বিশ্বাস করেনি। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? সে ধীরে ধীরে আমার দিকে ফিরল। তার গলা এইবার স্পষ্ট। আমি তন্ময় মুখার্জি, এই শহরেরই স্কুল শিক্ষক ছিলাম, আপনার মতোই। আমার শরীর ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকলো। সে বলল, আমার ওপর মিথ্যে অভিযোগ উঠেছিল, ছাত্রীর সঙ্গে সম্পর্ক। আমি করিনি, তবুও সবাই বিশ্বাস করল। চাকরি গেল, বিয়ে ভেঙে গেল। এক রাতে এই কবরখানার পাশেই ট্রাকের নিচে পড়লাম। ওরা বলল দুর্ঘটনা, কিন্তু আমি জানি আমি মরতে চাইনি। ভয়ে শিউরে উঠে দেখলাম তার মুখ বদলে যেতে থাকলো। তার মাথা একদিকে কাত, চোখ রক্তাক্ত। আমি পেছোতে চাইলাম, কিন্তু সে আমার হাত চেপে ধরল। তার হাত বরফের মতন ঠান্ডা। আপনি আমার মতো, আপনিও একা, আপনিও অপমানিত, আপনাকেও কেউ বিশ্বাস করেনি। আমি একা থাকতে চাই না। হঠাৎ মাটি ফেটে একটা হাত বেরিয়ে এলো, তারপর আরেকটা, আরো একটা। অসংখ্য কবর থেকে যেন স্বাদ বেরিয়ে আসছে। কেউ ফিসফিস করে বলছে, তোমার জীবনেও তো কিছু নেই, এখানেই থাকো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। বুঝলাম এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলব। আমার চোখের সামনে সমস্ত কিছু কেমন যেন ঘোলা হয়ে আসতে থাকলো। হঠাৎ দূরে আজানের শব্দ ভেসে এলো। ভোর হতে আর কয়েক মুহূর্ত বাকি। তন্ময়ের মুখ বিকৃত। সে গর্জন করে বলল, না, এখন না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার চৈতন্য লোপ পাচ্ছে। হঠাৎ চোখের সামনে সমস্ত কিছু কেমন যেন ঘোলা হয়ে আসতে থাকলো। তারপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম মাটিতে। পাখিদের কিচিরমিচিরে হুঁশ ফিরল। চোখ খুলে দেখলাম আমি কবরের সামনে রাস্তার ওপরে পড়ে আছি। সকালের আলো ফুটে উঠেছে। আমার চারপাশে অনেক লোকজন জড়ো। এই লোকটা রাতে কবরখানার সামনে একা পড়েছিল, ভাগ্যিস বেঁচে গেছে। আমি মোবাইলটা হাতে নিলাম। রাইড হিস্ট্রিতে দেখাচ্ছে রাইড কমপ্লিটেড, তন্ময় মুখার্জি। টাইম রাত 12:17। আমার বুকের ভেতর যেন বরফ ঢেলে দিল কেউ। ঠিক তখনই নতুন নোটিফিকেশন এলো। তন্ময় মুখার্জি আবার রাইড বুক করেছেন। লোকেশন আমার বাড়ির ঠিকানা। আমি ধীরে ধীরে মাথা তুললাম। রাস্তার ওপারে কবরখানার গেটের পাশে সে দাঁড়িয়ে রয়েছে। এইবার তার মুখে অদ্ভুত এক হাসি। আজ রাতে আমি আবার আসব। সেদিনের পর থেকে আমি আর রাতের রাইড নিই না, কিন্তু মাঝে মাঝে মোবাইল নিজে থেকেই জ্বলে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে ট্রিপ নাইট অফার, স্পেশাল রাইড অ্যাভেলেবল, আর নিচে একটাই নাম, তন্ময় মুখার্জি। আমি জানি একদিন হয়তো ক্যান্সেল করতে পারবো না,